দিনটা ছিল শীতের সকাল আর ব্যস্তময় একটা দিন। আর এই দিনটাকে কিভাবে আমি সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করেছি সেটা সম্পূর্ণ ব্লগ জুড়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো চলে এলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। কে কোথা থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তো আমি চট্টগ্রাম থেকে বলছি। তো এদিক দিয়ে প্রতিদিনের মতো সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠে গৃহিণীদের প্রধান যে কাজটা থাকে সেটা হলো রান্নাঘরে এসে সকালবেলা ব্রেকফাস্টটা করা, আর আমিও তার ব্যতিক্রম নই। ওই যে ফ্রিজে ফ্রোজেন পরোটা ছিল, তো সেই প্যাকেটটা বের করে আমি ছেলেদেরকে পরোটা দিয়ে দিচ্ছি। গত 2 থেকে 3 দিন ধরে রুটি পরোটা কোনো কিছুই বানানো হয়নি, তো ফ্রোজেন পরোটাগুলো দিয়ে খুব সহজভাবে বানিয়ে নিলাম। এই জিনিসগুলো এখন গৃহিণীদের কাজগুলোকে এত সহজ করে দিয়েছে। স্পেশালি যে সকল গৃহিণীরা সকালে রুটি পরোটা কিছু বানাতে পারে না, তাদের জন্য এই ফ্রোজেন পরোটা কিন্তু অনেক উপকারী। আর স্কুল গোয়িং বাচ্চা, তার উপরে যেসব গৃহিণীরা আছেন মানে বাইরে কাজ করে, তাদের জন্য এই জিনিসটা অনেক হেল্পফুল। আর প্রতিদিনের মতো সকালবেলার গরম চা, আর এই শীতে তো চা তো অবশ্যই জমে যায়, কারণ শীতের মধ্যে চা কফি খেলে শরীরের যে অলসতা আর যে ঠান্ডা ভাব সেটা অনেকটাই কমে আসে আমার থেকে। তো চাটা বানিয়েছি, ডিম একটা পোচ করেছি, আর সেই সাথে একটা আপেল ছিল, নিজের জন্য একটা আপেলও কেটে নিয়েছি। আর এত সুন্দর একটা খাবারের আয়োজনটা রোদে না বসে খেলে কি হয় বলুন? তো প্রতিদিনের মতো একটু রোদে বসে একটু আয়েশ করে এই মজাদার খাবারগুলো খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, সকালবেলা ব্রেকফাস্টটা খুব সুন্দর করে নিজের মতো করে খেয়ে থাকি, আর এত ভালো লাগে। তো খেতে খেতে চলুন আপনাদের সাথে কিছু দরকারি কথা শেয়ার করি। আজ নাস্তা খেয়ে আমার লিভিং রুমটা একটু ভালোভাবে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। প্রিভিয়াস ব্লগটাতেও আমি কিন্তু দেখিয়েছি আমার লিভিং রুমটা কীভাবে ডেকোরেশন করেছি। আজও ঠিক সেভাবেই সুন্দর করে গুছিয়ে নিলাম। ঘরটা যদি একটু ভালোভাবে ডিপ ক্লিন করা থাকে তাহলে পরবর্তী কয়েকটা দিন গুছিয়ে রাখতে তেমন একটা কষ্ট হয় না, আর তেমন একটা ক্লিন করার ঝামেলা থাকে না। তো আলহামদুলিল্লাহ লিভিং রুমটা গুছিয়ে নিয়েছি। এর একটা কারণ হলো আমার ঘরে গেস্ট আসবে, তো মেহমান আসার আগে সবসময় চেষ্টা করি নিজের কাছে যা যা আছে সেগুলো দিয়ে ঘরটাকে একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে। আর এই তো ফুল ওভারভিউটা শেয়ার করলাম, আর সেই সাথে বারান্দা থেকে যে গাছগুলো আমি এনেছিলাম সেগুলো আর সরানো হয়নি, সেগুলো সেখানে রেখে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখানে নাস্তা বানানোর একটা কারণ হলো যেহেতু আমার ঘরে মেহমান আসবে, আর কে আসছে জানেন? সে হলো বিডি ব্লগার সুবর্ণা ভাবি। তার মায়ের বাসায় বেড়াতে আসবে, আর তার মায়ের বাসা আমাদের এখানেই মানে কাছেই। তো তাকে বললাম আমার বাসায় এসে যেন সে একটু ঘুরে যায়। আর যেহেতু সে যখন তার মার কাছে আসে তখন আমরা দুজনে মিলে প্ল্যানিং করে কোথায় কোথায় ঘুরবো। তো তেমনই একটি প্ল্যানিং আগে থেকে করে রেখেছিলাম। সে যখন আসবে মার বাসায় তখনই তারপরের দিন আমরা একটু আমার বাসায় বেড়াতে আসবে, তারপর আমরা একটু ঘুরতে যাব। তো সব মিলিয়ে সময়টা কিন্তু ভালোই একটু এনজয় করলাম। তো যখন আমার পছন্দের মানুষটা আসবে তো তার জন্য তো কিছু নাস্তা বানাতে হয়, তো সব কিছুই নিজের হাতেই বানিয়েছি। আর এদিক দিয়ে বেশ কিছু নাস্তা বানাচ্ছিলাম, কিন্তু এত হুড়োহুড়ি করছিলাম সকাল থেকে ঘুম থেকে উঠে কিন্তু তেমন একটা রেস্ট করা হয়নি। যেহেতু আমি একা মানুষ আর হেল্পিং হ্যান্ড নেই, দুপুরের আয়োজন আর সকালের নাস্তাটা খুব ঝটপটভাবে রান্না করে ফেলেছিলাম। আর বাসায় এসে আমরা যে একটু কথা বলবো সেজন্য আমি আগে থেকেই সব কিছু রান্না করে রেখেছি, যাতে এসে তাকে খাবার দিয়ে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারি। তো সেই প্ল্যান মাফিক সব কিছুই মানে করেছি, কিন্তু উনি এসেছে অনেকটা লেট করে, যেহেতু বাবার বাসায় এসেছে। তো মায়ের একটু হেল্প তো করতে হয়, মায়ের হেল্প করে তারপরে নিজের ফ্রেশ হয়ে তারপরে আমার বাসায় আসতে আসতে তখন জোহরের আজান দিয়ে ফেলেছিল। তো হালকা পাতলা যে নাস্তার আয়োজনগুলো করেছিলাম সেগুলো কোনোভাবেই তারা খেয়েছে, কারণ তাদের পেট ভরা ছিল। আর মায়ের বাসায় আসলে তো যে কোনো মানে গৃহিণীরা বা যে কোনো মেয়েরা তো আর খালি পেটে থাকে না, মা তো একের পর এক নাস্তা বানাতে থাকে। তো যাই হোক, যেহেতু আমার ঘরে দাওয়াতে আসবে তো কিছু তো আয়োজন করতেই হয়। তো সে যখন এসেছে তো তখন আমার প্রায় রান্নাবান্নাগুলো সব কমপ্লিট। যেহেতু ভাতের আয়োজন একটু বেশি করেছি সেজন্য নাস্তার আয়োজন অনেকটা কম করেছি। তো নাস্তার আয়োজন হালকা পাতলাভাবেই করেছিলাম। আর ভাতের আয়োজন যখন একটু ভারী ছিল তো সব কিছু টেবিলে খুব সুন্দর করে সার্ভ করে দিয়েছি ট্রান্সপারেন্ট ডিশে। আর এত সুন্দর লাগছিল প্রত্যেকটা খাবার জন্য এভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমরা সবাই মিলে খেয়েছি, আর উনিও আমার খাবারগুলো খেয়ে ভালোই প্রশংসা করেছিল। শুধু বলেছে এত কিছু কেন করেছি, উনি শুধু একজন মানুষ আর তার ছেলে মেয়ে যে দুটো, ওরা তো একেবারেই ছোট।
তো কিছুই করার নেই, আপনারা তো অনেকেই জানেন আমি যখন মেহমান আসে বেশ ভালো করেই তাদেরকে খাওয়াতে পছন্দ করি, আর আমি মেহমানদারি করতেও বেশ পছন্দ করি। তো মেহমানদারি করে আমরা বিকেলে একটু রেস্ট নিয়ে তারপরে চলে গিয়েছিলাম আড়ংয়ে, যেহেতু আমাদের পূর্ব প্ল্যানিং ছিল। তো আড়ংয়ে গিয়ে যে যার যার মধ্যে একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে, যেহেতু উনি অনেক কিছু শপিং করবে বলেছিল, তো উনি কেনাকাটা করছে আর এই ফাঁকে আমি কিছু শ্যুট নিয়ে নিয়েছি। যদি হাতে হিউজ পরিমাণে একটা টাকা থাকতো, আমি তো এখান থেকে একটা ব্যাগই কিনে ফেলতাম, যেহেতু আমার একটা ব্যাগ বেশ পছন্দ হয়েছিল। যেহেতু সেদিন আমার ব্যাগ কেনার কোনো প্ল্যানিং ছিল না, ঘরের জিনিস কেনাকাটারই প্ল্যানিং ছিল, সেজন্য এইসব দিকে তেমন একটা ফোকাস করিনি। তবে এই ব্যাগটা আমার থেকে অনেক ভালো লেগেছিল, অনেক বলতে অনেক। তো যাই হোক, এখন হোম ডেকোরের আইটেমে চলে গিয়েছিলাম। আর আড়ংয়ের জিনিস তো কম বেশি সবাই দেখতে বেশ পছন্দ করে, সেজন্য আপুদের জন্য একটু অল্প অল্প করে ক্লিপ শেয়ার করেছি। তবে বেশ কিছু সুন্দর সুন্দর আইটেম এবার দেখেছি, যেগুলো আমি এর আগে কখনোই খেয়াল করিনি আর দেখিও নি। এখানে বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলো আমরা সবসময় স্কিপ করতাম, কিন্তু এখন এগুলো হোম ডেকোরের সেকশনে যখন নিয়ে এসেছে, যেহেতু আমি চট্টগ্রামে থাকি, চট্টগ্রামে হালিশহর যে ব্রাঞ্চটাতে আমরা সেখানে গিয়েছিলাম, ওখানে গিয়ে এই ল্যাম্পটা আমার এত পছন্দ হয়েছিল, শুধু মাথায় ঘুরছে আমি এটা কিনবো নাকি না কিনবো। শেষ পর্যন্ত কি আর করব, বোন রে বোন, আমি তো নিয়ে এসেছি। এই যে পছন্দের জিনিস যদি কোনো কিছু দেখি, সেটা যদি না নিয়ে আসতে পারি, রাতের ঘুম তো হারাম হয়ে যাবে। তার উপরে কেন যে নিলাম না, সেটা জন্য আমি আফসোস করতে করতে রাতের ঘুমটা আর হবে না। সেই জন্য শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করে নিয়েই ফেললাম। আর এই ল্যাম্পটা আমার এত ভালো লেগেছিল, এত অ্যাস্থেটিক লেগেছিল, কারণ ইদানিং অ্যাস্থেটিক ব্লগ দেখতে দেখতে এত চোখ নষ্ট হয়েছে, ইচ্ছা করে নিজের ঘরটাকে এভাবে অল্প অল্প কিছু দিয়ে সাজিয়ে একটু অ্যাস্থেটিক ভাইব ক্রিয়েট করি। তো সেই চিন্তা মাথায় রেখে এই কিউট ল্যাম্পটা কিনেছি, কিন্তু আনার পর যে এত বিপত্তি ঘটবে, আমি এটা ভেবেছিলাম এটা হয়তো আমার বেডের পাশেই আমি এটা রাখবো, কিন্তু এটা আনার পরে মাথা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল আর খারাপ হয়ে গিয়েছিল মনটা। এর কারণ হলো এটা হ্যাঙ্গিং ল্যাম্প ছিল, তার উপরে এখানে একটা কুশনের কভারও কিনেছি। এই কুশন কভারটা আমার থেকে বেশ ভালো লেগেছে, সেই সাথে একটা অর্গানিক মেহেদিও নিয়েছি। আর এই কুশন কভারের প্রাইসটাও আপনাদেরকে শেয়ার করলাম, আর সেই সাথে কিছুক্ষণ আগে ল্যাম্পটার প্রাইসটাও দেখিয়ে দিলাম। তো আপনাদের সুবিধার্থে সব কিছু ক্লোজ করে শেয়ার করলাম। তবে আজ আপনাদের সাথে ডেকোরেশন কিভাবে করেছি সেটা দেখাবো না। আমি একবার ভেবেছি এটা আমি তাদেরকে ফেরত দিয়ে দিব, যেহেতু এটা হ্যাঙ্গিং ল্যাম্প ছিল, কিন্তু পরবর্তীতে হঠাৎ করে মাথায় আসলো এটা হ্যাঙ্গিং না করেও বেডের কর্নারে আমি এটা খুব সুন্দর করে একটু অর্গানাইজ করলে দেখতে বেশ ভালো লাগবে। আর এই ধরনের জিনিসগুলো একটু যদি কর্নারে মানে বেডের পাশে যদি থাকে, তাহলে তো বেশ ভালো লাগে দেখতে। অনেকের ব্লগে দেখেছি, স্পেশালি আমি এটা মানে ফেসবুকে যেসব কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ঘরে এগুলো দেখেছি। তো মোটামুটি আমি কিভাবে এখন অর্গানাইজ করব সেটা তো মাথায় এখনও আসেনি, পরবর্তী ব্লগে শেয়ার করব আমি কিভাবে আমার বেডরুমের কর্নারে আমি এই জিনিসগুলো দিয়ে সাজিয়েছি। তো এই হলো আমার আড়ংয়ের টুকিটাকি শপিং, যেগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। তো সেদিন শপিং করে ভাবি তো চলে গিয়েছিল ভাবির বাসায়। তো আমি ঘরের বেশ কিছু কাজ ছিল, সেগুলো গুছিয়ে করে সেদিন তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কাটানো হলো ভাবির সাথে। বেশ ভালো লেগেছে, অনেকদিন পরে পছন্দের মানুষটাকে কাছে পেয়ে অনেক গল্পগুজব করেছি, অনেক মজাও করেছিলাম। তো যাই হোক, সেগুলো আর শেয়ার করছি না। তবে এখন যে আচারের ভিডিওটা দেখতে পাচ্ছেন, সেটা ছিল 3 থেকে 4 দিন আগের একটা ভিডিও, যেগুলো রাতে বানিয়েছিলাম। সেই ভিডিওটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে পারিনি, তো ভাবলাম আমার এই ভিডিওর সাথে আপনাদেরকে জয়েন করে দিই। আর ব্লগে অনেক আপুরা যে কোনো কিছু বানালে সেটা রেসিপি জানতে চায়, তো তখন আর মনে থাকে না বলতে, তো ভাবলাম একটু কিভাবে বানিয়েছি সেটাই দেখিয়ে দিই। এখানে জলপাইয়ের আচার বানানোর জন্য আধা কেজির উপরে সরিষার তেল, চিনি দিয়েছি প্রায় 3 থেকে 4 কাপের মতো, শুকনো মরিচ, রসুন বাটা, সরিষা বাটা, আর সেই সাথে 5 ফোড়ন গুঁড়াও দিয়েছি, বাটাও দিয়েছিলাম। তো প্রথমে যে জলপাইগুলো আমি ম্যাশ করেছিলাম, তার মধ্যে এই তেলের যে মিশ্রণটা, যে মশলাটা আর কি, সেটা দিয়ে দিলাম। যেহেতু এটা বড় একটা হাঁড়ি ছিল আর এই হাঁড়ির মধ্যে নাড়তেও আমার সুবিধা হবে, সেজন্য আগেই আমি তেলের মশলাটা করে নিয়েছি, তারপরে এই জলপাইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে প্রায় 3 কেজির উপরে জলপাইয়ের আচার ছিল, যেগুলো বানিয়ে নিলাম। আর এত সহজ এই আচারগুলো বানানো, আর একটু অল্প পরিমাণে সিরকা দিয়েছি, বলতে পারেন আধা কাপের চেয়ে একটু কম ছিল এখানে সিরকা। আর এখানে আচার কিন্তু অনেকগুলো ছিল। তো নেড়ে চেড়ে ভালোভাবে নিচ্ছি, যাতে এই জলপাইয়ের আচারটা খুব সুন্দরভাবে হয়ে যায়।
তো এদিক দিয়ে জলপাইয়ের আচার তো আমি আর একরকম বানাচ্ছি না, দুরকম বানাচ্ছি। আর জলপাইয়ের আচারের উপর একটু পাঁচফোড়ন গুঁড়া আর যে মিষ্টি জিরাটা সেটা একটু টেলে নিচ্ছি, আর সেই সাথে আচারের উপর দিয়ে দিব। এটা দিলে যে কোনো আচারের ফ্লেভার দ্বিগুণ পরিমাণে স্বাদ বেড়ে যায় আর খুব ভালো একটা স্মেল আসে। মাশাআল্লাহ, আমার এই আচারটাও প্রায় হয়ে গেল। আর দেখতে তো পেয়েছেন চিনিটা গলে যাওয়ার পর অনেকটা এই আচারটা নরম হয়ে গেল। আর এভাবেই করলে মানে যে কোনো আচার ভালোভাবে নেড়ে চেড়ে নিলে আচারটা সুন্দরভাবে সেট হয়ে যায়। আর এদিক দিয়ে আমি এখন আরেকটি রেসিপি শেয়ার করছি জলপাইয়ের আচারের। এই জলপাইয়ের আচারের যে বিচিগুলো সেখানে নিয়ে নিয়েছি, শুধু এই জলপাইগুলো দিয়ে ভালোভাবে একটু বলতে পারেন অনেকটা অন্য স্টাইলেই এই জলপাইয়ের আচারটা বানাচ্ছি। এটা বানানোর কিছুক্ষণ পর মানে 3 থেকে 4 দিন পরে আমার সন্তানরা এটা খেয়ে ফেলেছে, কারণ এটা তাদের থেকে এত ভালো লেগেছিল। এই আচারটা বানানোর সময় একটা সমস্যা হয়েছিল, এখানে যদি একটু গুড় দিতে পারতাম এই আচারটার কালার আরও সুন্দর হতো। যদিও এটা অনেকেই গুড় দিয়ে করেছিল, যেহেতু আমাদের গুড় ছিল না সেই জন্য চিনিকে ক্যারামেল করে কালারটা আনার চেষ্টা করেছি। তবে গুড় দিলে কিন্তু এর কালারটা আরও সুন্দর হতো আর কালচে কালচে হতো, যেটা দেখলে বেশ ভালো লাগতো। তো যাই হোক, এখন যা আছে সেটা দিয়ে কাজ চালিয়ে এনেছি। আর একটু বেশ পরিমাণে আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছি যাতে এটা একটু ঝালঝাল করতে পারে। প্রথমে যেটা করেছিলাম সেটা ছিল টক ঝাল মিষ্টি, আর এটা করেছি অনেকটা ঝাল আর মিষ্টির মধ্যে। তবে মাসাল্লাহ এই আচারটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছে, যেহেতু এটাতে বেশি ছিল না আর পুরোপুরি ভর্তার মতো করেছি, খুব ভালো লেগেছিল খেতে। তো অন্যদিকে অন্য আচার আরেকটি হচ্ছে, প্রথমে যেটা দেখিয়েছি এখানে আরেকটি আচার বানিয়ে নিচ্ছি। অনেকক্ষণ সময় লেগেছিলো এই আচারগুলো বানাতে। আর যে মশলাটা আমি করে রেখেছিলাম মানে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম অবশিষ্ট, সেগুলো এখানে দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে খুব ভালো একটা স্মেল বের হচ্ছিলো এই আচার থেকে। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে চিনিটা গলে যাওয়ার পরে আচারটা একটু পাতলা হয়ে গিয়েছিলো, কিন্তু অনেকক্ষণ যখন চুলার উপরে রেখে নেড়েছি তখন দেখলাম ভালোভাবে টেনে উঠেছে। আর এদিক দিয়ে এই আচারটারও তেল উপরে উঠেছে। তার মানে আমার আচারগুলো পুরোপুরি হয়ে গেল। আর ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম একদিন। তো ভালোভাবে নেড়ে চেড়ে না দিলে উপরের আচার নিচে, নিচের আচার উপরে করে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আজকের মতো রান্নাটা এখানেই শেষ করে নিলাম। তো রাতের বেলায় বানিয়েছি, দেখলাম কেমন হয়েছে। আর এই যে দেখুন, এই যে চিনিটা ক্যারামেল করার কারণে এই আচারটা কতটা সুন্দর এসেছে। ওই যে বলেছি যদি গুড় দিতে পারতাম তাহলে কালারটা আরও সুন্দর আসতো, কিন্তু কিছুই করার ছিল না। চুলা বন্ধ করে ওভাবে রেখে দিয়েছিলাম রাতে। আর এখন পরদিন ঠান্ডা হয়ে যাওয়ার পরে নিজেই সবার আগে খেয়ে নিয়েছি, কারণ যে আচারটা বানিয়েছি সেটা যদি নিজে না খাই তাহলে কি হয় বলুন। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। তো আমার কাছে যে কাচের বয়ামগুলো ছিল সেখানের মধ্যে জলপাইয়ের আচারগুলো রেখে দিচ্ছি। তো বলতে বলতে ব্লগের প্রায় শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আমি জানি না আমার এই আজকের আড়ঙের ব্লগটা আপনাদের কেমন লেগেছে। ওই যে কখনো কোনো কিছু কিন্তু প্ল্যানিং করে যাই না, তারপরেও কিন্তু অনেক কিছু কেনাকাটা হয়ে যায়। ওই যে ল্যাম্পটা সেটা কিন্তু কেনার ইচ্ছে ছিল না, আমি কিন্তু ভাবির সাথেই গিয়েছিলাম এমনি ঘোরাঘুরি করতে, কিন্তু গিয়ে পছন্দের জিনিসটা পেয়ে শেষ পর্যন্ত নিয়ে এলাম। তো আমার এই শপিংটা আপনাদের থেকে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে আচারগুলো বানিয়েছি সবগুলো আমি বয়ামে করে রেখে দিচ্ছি, যেহেতু এখন শীতকাল। তো বাইরে বয়ামে করে দিলে বেশ অনেক দিন ভালো থাকবে এই আচারগুলো। তো একে একে সবগুলো আচার আমি বয়ামে করে নিয়ে এভাবে সংরক্ষণ করব। আর ওই যে আরেকটা আচার বানিয়েছি সেটাও আরেকটা বয়ামে গোল গোল করে করে তারপরে রেখে দিচ্ছি, যাতে একটা একটা করে টুকরা করে নিতে পারে। আর এটা মানে শক্ত হয়ে যাওয়ার পর অনেকটাই মানে বেশ আঠালো আঠালো হয়ে গেল। তো আশা করি প্রতিদিনের মতো আমার এই আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট কন্টেন্টে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ব্লগটা দেখার পরে যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন আমার এই কমেন্ট বক্সে। তো আপনারা কী ধরনের ব্লগ আমার থেকে দেখতে চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আজ এখানে রাখছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।